গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের হিমু সমগ্র থেকে হিমু। আজ থাকছে এর প্রথম পর্ব। কী নাম বললেন আপনার? হিমু? জি, হিমু। হিম থেকে হিমু? জি না, হিমালয় থেকে হিমু। আমার ভালো নাম হিমালয়। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসি মুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে, দেখুন। এশা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান? জি, সার্টিফিকেটটা পকেটেই রাখি। হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করে না, তখন সার্টিফিকেট দেখাই। ওরা তখন বড় ধরনের ঝাঁকি খায়। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি কি চলে যাচ্ছেন? এখন যাবেন না, একটু বসুন। আমাকে যেহেতু কখনোই কোনো তাড়া থাকে না, আমি বসলাম। রাত 9টার মতো বাজে। এমন কিছু রাত হয়নি, কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি। কারো কোনো সাড়া শব্দ নেই। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়, পাশের ফ্ল্যাটের। এসে আমার সামনে বসে আছে। তার চোখে অবিশ্বাস এবং কৌতূহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তাদের কাছে নিতান্তই অপরিচিত একজন। তার দাদিমা রিকশা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়। আমি খানিকটা উপকার করেছি। উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে। ঘরে বোধহয় চা পাতা নেই। চা পাতা থাকলে এতক্ষণে চা চলে আসতো। প্রায় আধ ঘন্টা হয়েছে, এর মধ্যে চা চলে আসার কথা। আমি বললাম, আপনাদের বাসায় চা পাতা নেই, তাই না? এসে আবারও হকচকিয়ে গেল। বিস্ময় গোপন করতে পারল না। গলায় অনেকক্ষণ বিস্ময় নিয়ে বলল, না, নেই। আমাদের কাজের মেয়েটা দেশে গেছে, ও বাজার টাজার করে। চা পাতা না থাকায় আজ বিকালে আমি চা খেতে পারিনি। আমি কি চা পাতা এনে দেব? না না, আপনাকে আনতে হবে না, আপনি বসুন। আপনি কি করেন? আমি একজন পরিব্রাজক। আপনার কথা বুঝতে পারছি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এসা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি ইচ্ছা করে আমার প্রশ্নের উদ্ভট উদ্ভট জবাব দিচ্ছেন? আমি হাসি মুখে বললাম, যা সত্যি তাই বলছি। সত্যিকার বিপদ হলো সত্যি কথার গ্রহণযোগ্যতা কম। যদি বলতাম আমি একজন বেকার, পথে পথে ঘুরি, তাহলে আপনি আমার কথা সহজে বিশ্বাস করতেন। আপনি বেকার নন? জি না, ঘুরে বেড়ানোই আমার কাজ। তবে চাকরি বাকরি কিছু করি না। আজ বরং উঠি। দাদিমা আপনাকে বসতে বলেছে। উনি কি করছেন? শুয়ে আছেন, মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আপনি যদি চলে যান তাহলে দাদিমা খুব রাগ করবেন। তাহলে বরং অপেক্ষাই করি। আমি বেতের সোফায় বসে অপেক্ষা করছি। আমার সামনে বিব্রত ভঙ্গিতে এসে বসে আছে। বসে থাকতে ভালো লাগছে না তা বোঝা যাচ্ছে। বারবার তাকাচ্ছে ভেতরের দরজার দিকে। এর মধ্যে দুবার হাতঘড়ির দিকে তাকালো। উপকারী অতিথিকে একা ফেলে রেখে চলে যেতেও পারছে না। আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয়। এসা ফট করে বলে বসে, আপনি বসে বসে পত্রিকা পড়ুন, আমার কাজ আছে। এ তা বলতে পারছে না। আবার বসে থাকতেও ইচ্ছা করছে না। তার গায়ে ছেলেদের চাদর। বয়স কত হবে? 25-26? কমও হতে পারে। চোখে মোটা ফ্রেমের চশমার জন্য হয়তো বয়স বেশি লাগছে। গায়ের রং শ্যামলা। রংটা একটু ভালো হলে মেয়েটিকে দারুণ রূপবতী বলা যেত। শীতের দিনে ঠান্ডা মেঝেতে মেয়েটা খালি পায়ে এসেছে। এটা ইন্টারেস্টিং। যেসব মেয়ে বাসায় খালি পায়ে হাঁটাহাঁটি করে তারা খুব নরম স্বভাবের হয় বলে আমি জানি। এসা অস্বস্তির সঙ্গে বলল, আমার পরীক্ষা আছে, আমি পড়তে যাব। একা একা বসে থাকতে কি আপনার খারাপ লাগবে? খারাপ লাগবে না। পত্রিকা থাকলে দিন, বসে বসে পত্রিকা পড়ি। আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হয় না। ও আচ্ছা। টিভি দেখবেন? টিভি ছেড়ে দিই? আচ্ছা দিন। এসা টিভি ছাড়লো। ছবি ঠিকমতো আসছে না, ঝাপসা ঝাপসা ছবি। এসা বলল, অ্যান্টিনার তার ছিঁড়ে গেছে বলে এই অবস্থা। আমার অসুবিধা হচ্ছে না। আমি খুব লজ্জিত যে আপনাকে একা বসিয়ে রেখে চলে যেতে হচ্ছে। লজ্জিত হবার কিছু নেই। আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন। এই চেয়ারটা ভাঙা, হেলান দিলে পড়ে যেতে পারেন। আমি পাশের চেয়ারে বসলাম। কিছু কিছু বাড়ি আছে যার কোনো কিছুই ঠিক থাকে না। এটা বোধহয় সেরকম একটা বাড়ি। দেয়ালে বাঁকাভাবে ক্যালেন্ডার ঝুলছে, যার পাতা উল্টানো হয়নি। ডিসেম্বর মাস চলছে।
ধুলা জমে আছে। আমি ক্যালেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালাম টিভির দিকে। নাটক হচ্ছে। মাঝখান থেকে একটা নাটক দেখতে শুরু করলাম। এটা মন্দ না। পিছনে কি ঘটে গেছে আন্দাজ করতে করতে সামনে এগিয়ে যাওয়া। নাটকে একটি মধ্যবয়স্ক লোক তার স্ত্রীকে বলছে, এ তুমি কি বলছো সীমা? না না না, তোমার এ কথা আমি গ্রহণ করতে পারি না, বলেই ভেউ ভেউ করে মুখ বাঁকিয়ে কান্না। সীমা তখন কঠিন মুখে বলছে, চোখের জলের কোনো মূল্য নেই ফরিদ, এ পৃথিবীতে অশ্রু মূল্যহীন। কিছুদূর নাটক দেখার পর মনে হলো এরা স্বামী স্ত্রী নয়। নাটকের স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে না। সহপাঠী প্রেমিক প্রেমিকা হতে পারে। মাঝবয়সী প্রেমিক প্রেমিকা ব্যাপারটায় একটু খটকা লাগছে। যথেষ্ট আগ্রহ নিয়ে নাটক দেখছি। মাঝখান থেকে নাটক দেখার এত মজা আগে জানতাম না। জিগস পাজেলের মতো। পাজেল শেষ করার আনন্দ পাওয়া যাচ্ছে। নাটক শেষ হলো। মিলনাত্মক ব্যাপার। শেষ দৃশ্যে সীমা জড়িয়ে ধরছে ফরিদকে। ফরিদ বলছে, জীবনের কাছে আমরা পরাজিত হতে পারি না সীমা। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, পাখি আমার নীরের পাখি। নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার একটা নতুন স্টাইল শুরু হয়ে গেছে, যার ফলে গানটা ভালো লাগে, নাটক ভালো লাগে না। আমি টিভি বন্ধ করে চুপচাপ বসে আছি। এবারই ড্রয়িং রুমে সময় কাটাবার মতো কিছু নেই। একটিমাত্র ক্যালেন্ডারের দিকে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়। দরজার কড়া নড়ছে। আমি দরজা খুললাম। স্যুটটায় পরা এক ভদ্রলোক, ছেলে মানুষের চেহারা, মাথা ভর্তি চুল। এত চুল আমি কারো মাথায় আগে দেখিনি। হাত বুলিয়ে দেখতে ইচ্ছা করছে। ভদ্রলোককে দেখে মনে হলো দরজায় কড়া নেড়ে তিনি খুবই বিব্রত বোধ করছেন। আমি বললাম, কি চাই? ভদ্রলোক ক্ষীণ গলায় বললেন, এশা কি আছে? আছে, ওর পরীক্ষা, পড়াশোনা করছে। ও আচ্ছা। ভদ্রলোক মনে হলো আরও বিব্রত হলেন, আরও সংকুচিত হয়ে গেলেন। আগের চেয়ে ক্ষীণ গলায় বললেন, আমি ওকে একটা কথা বলে চলে যাব। কথা বলতে রাজি হবে কিনা জানি না। কাইন্ডলি একটু আমার কথা বলুন। বলুন মোর্শেদ। মোর্শেদ বললে চিনবে? জি। ভেতরে এসে বসুন, আমি বলছি। আমি ভেতরে যাব না, এখানেই দাঁড়াচ্ছি। আচ্ছা দাঁড়ান। কী নাম যেন বললেন আপনার? মোর্শেদ? জি, মোর্শেদ। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম, কি করা যায়। এখান থেকে এশা এশা করে ডাকা যায়, ডাকতে ইচ্ছা করছে না। সরাসরি বাড়ির ভিতর ঢুকে গেলে কেমন হয়? এশা কোথায় পড়াশোনা করছে তা আমি জানি। ভিতরের বারান্দায় এক কোনায় তার পড়ার টেবিল। দাদিমাকে ধরাধরি করে ভেতরের বারান্দায় ইজি চেয়ারে শুইয়ে দিতে গিয়ে আমি এশার পড়ার টেবিল দেখেছি। আগে যেহেতু একবার ভিতরে যেতে পেরেছি, এখন কেন পারবো না? এশা রেগে যেতে পারে। রাগুক না, মাঝে মাঝে রেগে যাওয়া ভালো। প্রচণ্ড রেগে গেলে শরীরে রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে। আর যারা একেবারেই রাগে না, তারাই দুদিন পর পর অসুখে ভোগে। সবচেয়ে বড় কথা, এশাকে খানিকটা ভরকে দিতে ইচ্ছা করছে। আমাকে চুপচাপ বসিয়ে সে দিব্যি পড়াশোনা করবে তা হয় না। একটু হকচকিয়ে দেওয়া যাক। আমি পর্দা সরিয়ে নিতান্ত অপরিচিতজনের মতো ভেতরে ঢুকে গেলাম। এশা চেয়ারে পা তুলে বসেছে, বইয়ের উপর ঝুঁকে আছে। তার মনোযোগ এতই বেশি যে আমার বারান্দায় আসা সে টের পেল না। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতো পড়তেই থাকলো। আমি ঠিক তার পিছনে দাঁড়িয়ে খুব সহগলায় বললাম, এশা, মোর্শেদ সাহেব এসেছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, তোমার সঙ্গে একটা কথা বলেই চলে যাবেন। এশা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, ভদ্রলোককে কি চলে যেতে বলবো? ভিতরে এসে বসতে বলেছিলাম, উনি রাজি হলেন না। এশা কোঠান গলায় বলল, আপনি দয়া করে বসার ঘরে বসুন। আপনি হুট করে ঘরে ঢুকে গেলেন কি মনে করে? আমি নিতান্তই স্বাভাবিক গলায় বললাম, ভদ্রলোককে কি বসতে বলবো? তাকে যা বলার আমি বলবো। প্লিজ আপনি বসার ঘরে যান। আশ্চর্য, আপনি কি মনে করে ভিতরে চলে এলেন? আমি এশাকে হতচকিত অবস্থায় রেখে চলে গেলাম। ভদ্রলোক বাইরে সিগারেট ধরিয়েছেন। আমাকে দেখে আস্ত সিগারেট ফেলে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন। আমি বললাম, ভিতরে গিয়ে বসুন, এসে আসছে। আমাকে বসতে বলেছে? তা বলেনি, তবে আমার মনে হচ্ছে আপনি ভেতরে গিয়ে বসলে খুব রাগ করবে না। আমি বরং এখানেই থাকি। আচ্ছা থাকুন। আমি লম্বা লম্বা পা ফেলে রাস্তায় চলে এলাম। আপাতত রাস্তার দোকানগুলোর কোনো একটিতে বসে চা খাবো। ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে এশার কথাবার্তা শেষ হবে। আমি আবার ফিরে যাব। ফিরে নাও যেতে পারি। এই জগৎ সংসারে আগেভাগে কিছুই বলা যায় না। শীতের রাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে চা খাবার অন্যরকম আনন্দ আছে। চা খেতে খেতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশের তারা দেখতে হয়।
সারা শরীরে লাগবে কনকনে শীতের হাওয়া, হাতে থাকবে চায়ের কাপ। পরপর 2 কাপ চা খেয়ে 3য় কাপের অর্ডার দিয়েছি। তখন দেখি মোর্শেদ সাহেব হনহন করে যাচ্ছেন। মাটির দিকে তাকিয়ে এত দ্রুত আমি কাউকে হাঁটতে দেখিনি। আমি ডাকলাম, এই যে ভাই মোর্শেদ সাহেব। ভদ্রলোক থমকে দাঁড়ালেন, খুবই অবাক হয়ে থাকলেন। নিতান্তই অপরিচিত কেউ নাম ধরে ডাকলে আমরা যেরকম অবাক হই সেরকম অবাক। ভদ্রলোক আমাকে চিনতে পারছেন না। আশ্চর্য আত্মভোলা মানুষ তো। আমি বললাম, চা খাবেন মোর্শেদ সাহেব? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না, একটু আগেই দেখা হয়েছে। ভদ্রলোক আরও বিস্মিত হলেন। আমি বললাম, এখন কি চিনতে পেরেছেন? তিনি মাথা নেড়ে বললেন, জি জি। মাথা নাড়ার ভঙ্গি দেখে বুঝতে পারছি তিনি মোটেও চেনেননি। আমি বললাম, এশার সঙ্গে কথা হয়েছে? জি হয়েছে। এখন আপনাকে চিনতে পেরেছি। আপনি এশার ছোট মামা। এশাকে ডেকে দিয়েছেন। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো। আমি অবশ্য এশার ছোট মামা না। সেটা কোনো বড় কথা না। এশা আপনার সঙ্গে কথা বলেছে, এটাই বড় কথা। এশা কথা বলেনি। কথা বলেনি? জি না, আমাকে দেখে প্রচণ্ড রাগ করল। আপনি তো জানেন ও রাগ করলে কেঁদে ফেলে। কেঁদে ফেলল। তারপর বলল, বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। আমি চলে এসেছি। ভালো করেছেন। আসুন চা খাওয়া যাক। আমি চা খাই না। চা খেলে রাতে ঘুম হয় না। তাহলে চা না খাওয়াই ভালো। এসে আপনার কে হয়? ও আমার স্ত্রী। আমি তাই আন্দাজ করছিলাম। চলুন যাওয়া যাক। চলুন। বড় রাস্তায় গিয়ে ভদ্রলোক রিকশা নিলেন। খিলগা যাবেন। রিকশাওয়ালাকে বললেন, 132 নম্বর খিলগা, একতলা বাড়ি। সামনে একটা বড় আম গাছ আছে। রিকশাওয়ালাকে এইভাবে বাড়ির ঠিকানা দিতে আমি কখনো শুনিনি। তিনি রিকশায় উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট মামা, আপনি কোন দিকে যাবেন? আসুন আপনাকে নামিয়ে দিই। আমি এশার ছোট মামা নই। কিন্তু মনে হচ্ছে ভদ্রলোককে এইসব বলা অর্থহীন। তার মাথায় ছোট মামার কাঁটা ঢুকে গেছে। সেই কাঁটা দূর করা এত সহজে সম্ভব না। আমি বললাম, মোর্শেদ সাহেব, আমি উল্টা দিকে যাব। আপনি এশাকে একটু বলবেন যে আমি সরি, একটা ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না। যদি দেখা হয় বলবো, অবশ্যই বলবো। যাই ছোট মামা। আচ্ছা, আবার দেখা হবে। আমি উল্টার দিকে হাঁটা ধরলাম। এশাদের বাড়িতে আবার ফিরে যেতে ইচ্ছে করছে না। কি করব এখনও ঠিক করিনি। ঘণ্টাখানেক রাস্তায় হেঁটে মেসে গিয়ে ঘুমিয়ে পড়ব। রাতের খাওয়া এখনও হয়নি। কোথায় খাওয়া যায়? 20 টাকার একটা নোট পকেটে আছে। অনেক টাকা। 20 কাপ চা পাওয়া যাবে। একজন ভিখারির 2 দিনের রোজগার। ঢাকা শহরে ভিখারিদের গড় রোজগার 10 টাকা। এই তথ্য ইয়াদের কাছ থেকে পাওয়া। সে হলো আমার বোকা বন্ধুদের একজন। ইয়াদের অঢেল টাকা। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। ইয়াদকে বুদ্ধিমান বানাতে পারিনি। ইয়াদদের পরিবারে যতই টাকা হচ্ছে সে ততই বোকা হচ্ছে। তার কালো ব্যাগে পাওয়া যাবে না এমন জিনিস নেই। কাগজপত্র ছাড়াও ছোট একটা টাইপরাইটার, বোতল ভর্তি চিরা, গুড়, ইনস্ট্যান্ট কফি, চিনি, ফার্স্ট এইডের জিনিসপত্র, এক গাদা লম্বা নাইলনের দড়িও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দড়ি কী জন্য রে ইয়াদ? সে মুখ শুকনো করে বলেছে, কখন কাজে লাগে বলা তো যায় না, রেখে দিলাম। ভালো করিনি? ভালো করিনি বলাটাই ইয়াদের মুদ্রা দোষ। কিছু বলেই খানিকক্ষণ চুপচাপ থেকে বলবে, ভালো করিনি। রাত 1টার দিকে মজনুর দোকানে ভাত খেতে গেলাম। ভাতের হোটেলে সাধারণত কোনো নাম থাকে না। এটার নাম আছে। নাম হলো মজনু মিয়ার ভাত মাছের হোটেল। মজনুর ভাত মাছের হোটেলের ঝাঁপ ফেলে দেওয়া হয়েছে। বয়বাবুর্চি একসঙ্গে খেতে বসেছে। খাবার যা বাঁচে তাই শেষ সময় খাওয়া হয়। আজ ওদের ভাগ্য ভালো। রুই মাছ, খাসি দুটাই বেঁচে গেছে। প্রচুর বেঁচেছে। শুধু ভাত নেই। অল্প কটা আছে, তাই একটা টিনের থালায় রাখা হয়েছে। তরকারি চামচে 1 চামচ করেও সবার হবে না। আমাকে দেখে এরা জায়গা করে দিল। মজনু মিয়া বিরস মুখে বলল, হিমু ভাই রোজ দেরি করেন। আপনার মতো কাস্টমার না থাকা ভালো। বড়ই যন্ত্রণা। আমি বললাম, ভাত নেই নাকি? যা আছে আপনার হয়ে যাবে, আপনি খান। ওরা মাছ গোশ খাবে। এত বড় পেটি একটা খেলে পেট ভরে যায়। খানিকটা ভাত রান্না করে ফেললে কেমন হয়? হিমু ভাই, আপনি আর যন্ত্রণা করবেন না তো? রাত 1টার সময় ভাত রানবে? অসুবিধা কি? অসুবিধা আছে, চাল নাই। পোলাওয়ের চাল সামান্য আছে, সকালে বিরিয়ানি হবে। এই তোরা খা, আমি চললাম। আর শোনেন হিমু ভাই, আপনার ওই পাগলা বন্ধু ইয়াদ সাহেবকে আমার এখানে আসতে নিষেধ করে দিবেন। আজ একদিনে 2 বার এসেছে আপনার খোঁজে। 2 বারই খুব যন্ত্রণা করেছে। বলে চা দিন, দিলাম চা। বলে কাপ পরিষ্কার হয় নাই, গরম পানি দিয়ে ধুয়ে দিন, আমি ডাবল দাম দেব।
দিলাম গরম পানি দিয়ে ধুয়ে। চা মুখে দিয়ে থু করে ফেলে দিয়ে বলে, চিনি কম দিয়ে আর 1 কাপ চা দিতে বলুন। আমি ডাবল দাম দিব। কথায় কথায় ডাবল দাম। আর ডাবল দাম চাই কে তার কাছে? এতগুলো কাস্টমারের সামনে যে খু করে চা ফেললো, আমার অপমান হয় না? আপনি আপনার বন্ধুকে বলে দিবেন। ইয়াদকে আমি বলে দিব। আজে বাজে লোককে হোটেল চিনায় দিয়েছেন, এরা জান শেষ করে দেয়। মজনু মিয়া ক্যাশ নিয়ে চলে গেল। টিনের থালায় 1 থালা ভাত নিয়ে আমরা 6 জন মানুষ চুপচাপ বসে আছি। বাবুর্চির নাম মোস্তফা। মোস্তফা বসেছে আমার পাশে। সে ক্লান্ত ও ক্ষুধার্ত। মোস্তফা বলল, হিমু ভাই আপনি খান। রুই মাছটা ভালো ছিল, আরিচার মাছ, খেয়ে আরাম পাবেন। আমি একা ভাত খাবো, আপনার শুধু তরকারি? অসুবিধা কিছু নাই ভাইজান। অসুবিধা আছে। চুলা ধরান, পোলাওর চাল বসিয়ে দেন। পোলাও রান্না করে ফেলুন। ভালো মাছ আছে, পোলাও দিয়ে আরাম করে খাই। বাবুর্চি অন্যদের দিকে তাকালো। সবার চোখই চকচক করছে। আমি বললাম, মাছের তরকারি ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে, চুলা তো ধরাতেই হবে। মোস্তফা ক্ষীণ গলায় বলল, মালিক শুনলে খুবই রাগ হইব। শুনবে কেন? শুনবে না। তাছাড়া আগামী 2 দিন মালিক দোকানে আসবে না। পোলাও বসায় দিমু? দিন। সকালের জন্য মুরগি কাটা আছে, মোরগ পোলাও বসায় দিমু ভাইজান? আইডিয়া মন্দ না। যাহা 52 তাহা 65। পোলাও যখন হচ্ছে মোরগ পোলাও, অসুবিধা কি? কতক্ষণ লাগবে? ডাবল আগুন দিয়ে রানলে আধা ঘন্টার মামলা ভাইজান। দিন ডাবল আগুন। সিঙ্গেল আগুনে আজকাল কাজ হয় না। মজনু মিয়ার ভাত মাছের দোকানে কর্মচারীদের চোখ মুখ আনন্দে ঝলমল করতে লাগলো। আমি বললাম, রান্না হোক, আমি আধ ঘন্টা পরে আসব। চা বানায় দে ভাইজান, বসে বসে গরম চা খান। চা খেয়ে খিদে নষ্ট করব না, ভালো ভালো জিনিস রান্না হচ্ছে। আমি চলে গেলাম তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরে। ডাকাডাকি করে মহিষ সাহেবের ঘুম ভাঙালাম। তিনি স্টোরের ভিতরেই ঘুমান। মহিষ সাহেব দরজা খুলে সহজ গলায় বললেন, কি দরকার হিমুবাবু? 6 বোতল ঠান্ডা কোক দিন তো। মহিষ সাহেব 6টা বোতল পলিথিনের ব্যাগে করে নিয়ে গেলেন। একবারও জিজ্ঞেস করলেন না রাত 1:30টায় কোক কী জন্য। মহিব সাহেব, সঙ্গে টাকা নেই, টাকা পরে দিয়ে যাব। জি আচ্ছা, আপনি আমার জন্য একটু দোয়া করবেন হিমু ভাই, খাস দিলে দোয়া করবেন। আবার কি হলো? কিছু হয়নি, এমনি বললাম। আজ আপনার জন্মদিন, একটা শুভ দিন। জন্মদিন আপনি জানতেন? জানবো না কেন, জানি। সকালবেলা একবার আপনার কাছে যাব ভাবছিলাম, যেতে পারিনি, ছুটি পেলাম না। যাক, তবু শুভ দিনে শেষ পর্যন্ত দেখা হলো। শুভ দিনে দেখা হয়নি মহিব সাহেব, এখন প্রায় রাত 2টো বাজতে চলল। জন্মদিনের মেয়াদ শেষ। যাই। মহিব সাহেব দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। 6 বোতল কোক নিয়ে আমি বের হয়ে এলাম। মজনু মিয়ার মাছভাতের হোটেলের লোকজন নিশ্চয়ই অপেক্ষা করছে আমার জন্য। ভালো শীত পড়েছে। শীতের সময় সবাই খুব দ্রুত হাঁটে, আমি ধীরে ধীরে এগুচ্ছি। গায়ে শীত মাখিয়ে হাঁটতে ভালো লাগছে। রাতে হাঁটার সময় আপনাতেই আকাশের দিকে চোখ যায়। প্রাচীনকালে মানুষ আকাশের তারার দিকে তাকিয়ে দীর্ঘ ভ্রমণে বেরোত। সব মানুষই বোধহয় সেই প্রাচীন স্মৃতি তার জিনে বহন করে। ঘরের ভিতর 2টা চিঠি। একটির খাম দেখে বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে। কার্টিস পেপারে ধবধবে সাদা খাম। খামের এক মাথায় রূপালি কালিতে এমবস করা রূপার নাম। সাদার উপর রূপালি ফোটে না, তবুও এটাই রূপার স্টাইল। অন্য চিঠিটি ব্রাউন কাগজের, ঠিকানা ইংরেজিতে টাইপ করা। 2টো চিঠির কোনোটিতে স্ট্যাম্প নেই, হাতে হাতে পৌঁছে দেওয়া। আমি রূপার চিঠি পকেটে রেখে অন্যটা খুললাম। যা ভেবেছি তাই, ইয়াদের লেখা। টাইপ করা চিঠি ইংরেজি ভাষায়, টেলিগ্রাফের ধরনে লেখা। হিমু, খুঁজে পাচ্ছি না, কোথায় আছো? ভিডিও ক্যামেরা কিনেছি, সব ভিডিও হবে। ইয়াদ। ঘরে থাকলেই ইয়াদের হাতে পড়তে হবে, সারাদিনের জন্য আটকে যেতে হবে। আমার কাজ হবে তার পেট মোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো। এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে, ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে। এতদিন ক্যাসেট রেকর্ডারে হচ্ছিল। ইয়াদের কাজকর্ম পরিষ্কার। তৈরি প্রশ্নমালা আছে। ইন্টারভিউর সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্নের নমুনা হলো, নাম, স্ত্রী না পুরুষ, বয়স, শিক্ষা, পিতার নাম, ঠিকানা, স্থায়ী অস্থায়ী, কতদিন ধরে ভিক্ষা করছেন, দৈনিক গড় আয় কত, পরিবারের সদস্য সংখ্যা, সদস্যদের মধ্যে কতজন ভিক্ষুক, খাবার রান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান। এরকম মোট 50টা প্রশ্ন। এক একজনের উত্তর দিতে ঘণ্টাখানেক লাগে। 1 ঘণ্টার জন্য তাকে 5 টাকা দেয়া হয়। 5 টাকার চকচকে একটা নোট হাতে নিয়ে অধিকাংশ ভিক্ষুকই চোখ কপালে তুলে বলেন,
অতক্ষণ খাটনি কইরা এটা কি দিলেন? আপনার বিচার নাই? আমি ইয়াদকে বলার চেষ্টা করেছি, এ জাতীয় প্রশ্ন অর্থহীন। ইয়াদ মানতে রাজি না। সে নাকি 3 মাস দিনরাত খেটে প্রশ্ন তৈরি করেছে, প্রশ্ন তৈরির আগে স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করিয়েছে, কম্পিউটার সফটওয়্যারে পরিবর্তন করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি তার বকবকানি শুনে বিরক্ত হয়ে বলেছি, চুপ কর গাধা। সে খুবই অবাক হয়ে বলেছে, গাধা বলছিস কেন? আমাকে গাধা বলার পিছনে তোর কি যুক্তি আছে? তুই পয়েন্ট ওয়াইজ কাগজে লিখে আমাকে দে, আমি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করব। যদি দেখি তোর যুক্তি ঠিক না, তাহলে আমাকে গাধা বলার জন্য তোকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমি আবার বের হয়ে পড়লাম। আমার কোনো রকম পরিকল্পনা নেই। প্রথমে রূপার কাছে যাওয়া যায়। ওর সঙ্গে অনেক দিন দেখা হয় না। প্রিয় কিছু মুখ কিছুদিন পর পর দেখতে হয়। মানুষের মস্তিষ্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে। প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না। সেজন্য চোখ বন্ধ করে প্রিয়জনদের চেহারা কখনোই মনে পড়া যায় না। রূপাকে পাওয়া গেল। রূপার বাবার সঙ্গে দেখা হলো। তিনি ভ্রুকুঁচকে বললেন, ও তো ঢাকায় নেই। এই ভদ্রলোক সহজ গলায় মিথ্যা কথা বলেন। রূপা ঢাকায় আছে তা তার কথা থেকে আমি বুঝতে পারছি। আমি বললাম, কোথায় গেছে? সেটা জানার কি খুব প্রয়োজন আছে? না, জানার প্রয়োজন নেই, তবু জানতে ইচ্ছা করছে। ও যশোর গিয়েছে। ঠিকানাটা বলবেন? ভদ্রলোক শুকনো গলায় বললেন, ঠিকানা দিতে চাচ্ছি না, ও অসুস্থ। আমরা চাই না অসুস্থ অবস্থায় কেউ ওকে বিরক্ত করে। অসুস্থ অবস্থায় মানুষের বন্ধুবান্ধবের প্রয়োজন পড়ে। আমি ওর খুব ভালো বন্ধু। ওর ঠিকানা দেয়া যাবে না। ও কোথায় গেছে বললেন যেন? যশোর। খুব শিগগির ফেরার সম্ভাবনা নেই, তাই না? দেরি হবে। আমি খুব চিন্তিত মুখে বললাম, একটা ঝামেলা হয়ে গেল যে আজই প্রেস ক্লাবের সামনের রাস্তায় রূপার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেই আমাকে বাসায় আসতে বলেছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বলছেন রূপা যশোরে। আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। তাহলে রূপার সঙ্গে দেখা হলো কিভাবে? ভদ্রলোক তাকিয়ে আছেন, কিছু বললেন না। তাকে মোক্ষম আঘাত করা হয়েছে, সামলে উঠতে সময় লাগবে। তার মুখের ভাবের পরিবর্তন দেখতে ভালো লাগছে। তোমার নাম হিমুনা? জি। মিথ্যা যা বলার তুমি বলেছ। রূপার সঙ্গে তোমার দেখা হয়নি। ও যশোরে আছে। আমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে তা আর কখনো করবে না। মনে থাকবে? জি স্যার, থাকবে। গেট আউট। থ্যাংক ইউ স্যার। আমি চলে এলাম। এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কি করে হলেন ভাবতে ভাবতে আমি হাঁটছি। রূপার চিঠি এখনও পড়া হয়নি। পড়লে তো ফুরিয়ে গেল। চিঠির এই হলো ম্যাজিক, যতক্ষণ পড়া হয় না ততক্ষণ ম্যাজিক। অনেকক্ষণ হাঁটতে হবে, কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটলে ভালো লাগে। যদিও জানি মোর্শেদ সাহেবকে পাওয়া যাবে না। কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই পাওয়া যায় না। আজ বোধহয় সেরকম একটা দিন। মোর্শেদ সাহেবকে পাওয়া গেল না। দরজা তালাবদ্ধ। তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন 132 নং খিলগা, একতলা বাড়ি, সামনে বিরাট আম গাছ। সবই ঠিক আছে, শুধু আম গাছ নেই। মোর্শেদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল। তাকে জিজ্ঞেস করলাম, এখানে কি আম গাছ কখনো ছিল? সে বিরক্ত হয়ে বলল, আম গাছ কেন থাকবে? যেন আম গাছ থাকাটা অপরাধ। আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম, আপনি এ বাড়িতে কতদিন ধরে আছেন? ছোটবেলা থেকে আছি। এটা কি মোর্শেদ সাহেবের কেনা বাড়ি? যে না, ভাড়া বাসা। তাই বেশি দিন থাকবো না, বাড়িওয়ালা নোটিশ দিছে। আচ্ছা ভাই, যাই। ওনারা কিছু বলা লাগবো? না। আমি আবার হাঁটা ধরলাম। রাত 1টা পর্যন্ত পথে পথে থাকতে হবে। ইয়াদ সাহেব 1টা পর্যন্ত আমার জন্য বসে থাকবে না। তাকে রাত 12টার মধ্যে বাড়ি ফিরতে হবে। নিতুর কঠিন নির্দেশ। নিতুর মতো মেয়ের নির্দেশ অগ্রাহ্য করা ইয়াদের পক্ষে সম্ভব না। নিতুর সঙ্গে দেখা করে এলে কেমন হয়? ইয়াদের হাত থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা। সে বসে থাকবে আমার মেসে, আমি বসে থাকবো তার বাড়িতে। চোর পুলিশ খেলার এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না। ফুল প্রুফ। ঠিক মাঝখানের বেতের চেয়ারে নিতু বসেছিল। নিতু হলো নায়িকা স্বভাবের মেয়ে। সবসময় সেজেগুজে থাকে এবং নায়িকাদের মতো চোখে থাকে সানগ্লাস। দিনরাত সবসময় সানগ্লাস থাকে। যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরেছে।
স্বাভাবিক ভঙ্গিতে এই মেয়েটি একবার আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করে, সেটা বোধহয় সম্ভব না। আমাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যাক, আপনাকে তাহলে পাওয়া গেল। ও খুব ব্যাকুল হয়ে আপনাকে খুঁজছে। ব্যাপার কি, খোঁজ নিতে এলাম। ব্যাপার কি আমি জানি না, ভিক্ষুক সম্পর্কিত কিছু হবে, আমি জানতেও চাইনি। আপনাকে এমন লাগছে কেন? কেমন লাগছে? মনে হচ্ছে ম্যানহোলের গর্তের কাজ করছিলেন, কাজ বন্ধ করে বেড়াতে এসেছেন, ফিরে গিয়ে আবার কাজ শুরু করবেন। এতটা খারাপ? হ্যাঁ, এতটাই খারাপ। আপনি কি গোসল করেন না করেন না? শীতের সময় কম করি। বাথটাবে গরম পানি দিলে আপনি কি গোসল করবেন? আমার প্রয়োজন নেই, নোংরা থাকতে ভালো লাগছে। নোংরা থাকতে ভালো লাগছে মানে? এটা কোন ধরনের কথা? রসিকতা করার চেষ্টা করছি। নিতু ঠোঁট বাঁকিয়ে বলল, রসিকতা বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি আসলেই নোংরা থাকতে ভালোবাসেন। যাই হোক, আমার জন্য হলেও দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন। আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলি। আপনাকে নতুন এক সেট কাপড় দিচ্ছি। গায়ের কাপড় বাথটাবে রেখে আসবেন, ইস্ত্রি করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমি হাসলাম। নিতু বলল, হাসবেন না, হাসির কোনো কথা বলিনি। যান, বাথরুমে ঢুকে পড়ুন, কুইক। একদল মানুষ আছে বাথরুম প্রেমিক, তারা অন্য কিছুতেই মুগ্ধ হয় না, বাথরুম দেখে মুগ্ধ হয়। আমি সেই দলে পড়ি না, কিন্তু ইয়াদের বাড়ির বাথরুমে ঢুকে খানিকক্ষণ চুপচাপ থেকে মনে মনে বলি, এ কি? আজ আবার বললাম, বাথটাব ভর্তি পানি। সেই বাথটাব এত বড় যে ইচ্ছে করলে সাঁতার কাটা যায়। প্রায় ঘণ্টাখানেক বাথরুমে কাটিয়ে বের হয়ে এলাম। গায়ে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি, একটা হালকা নীল রঙের চাদর, পায়ে দিয়েছি চটি জুতা, সেগুলোও নতুন। আয়নায় নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। নিতু বলল, বাহ, আপনাকে ভালো দেখাচ্ছে। আসুন, চা খেতে আসুন। বিভিন্ন খাবারের জন্য এদের বিভিন্ন ঘর আছে, চা খাবার জন্য আছে টি রুম। আমরা দুজনে টি রুমে বসলাম। পট ভর্তি চা। নিতু বলল, চা নিন, সিগারেট নিন, যাবার সময় টিনটা নিয়ে যাবেন, এটা আপনার জন্য। আচ্ছা, নিয়ে যাব। এখন আপনার সঙ্গে আমি কিছুক্ষণ খোলামেলা কথা বলবো। যা জানতে চাইবো আপনি দয়া করে উত্তর দেবেন। দেব। ইয়াদ আপনার কীরকম বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু যদি হয় তাহলে ওকে আপনি গাধা বলেছিলেন কেন? গাধা এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধপরিচিতদের গাধা বলা যাবে না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়, এতে প্রিয় বন্ধুরা রাগ করে না, বরং খুশি হয়। আপনি কি জানেন, ইয়াদ অন্য 10 জনের মতো নয়। সে সব কিছু সিরিয়াসলি নেয়। আপনি গাধা বলায় সে সারা রাত ঘুমায়নি, জেগে বসেছিল, একটা খাতায় নোট করেছিল কেন তাকে গাধা বলা যাবে না। আমি হাসতে হাসতে বললাম, সে যা করেছিল গাধা বলার জন্য তা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। ভবিষ্যতে কখনো তাকে গাধা বলবেন না, এবং তার কথায় কোনো অদ্ভুত আইডিয়া মাথায় ঢুকিয়ে দেবেন না। আমি ওর মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকাইনি। ঢুকিয়েছেন। আপনি ওকে বলেছেন ভিক্ষুকদের জানতে হলে ভিক্ষুক হতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে, ওদের মতো ভিক্ষা করতে হবে। বলেননি এমন কথা? বলেছি। আপনি তা বিশ্বাস করেন? করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন, কেউ যদি পিঁপড়াদের সম্পর্কে গবেষণা করতে চায় তাহলে তাকে পিঁপড়া হতে হবে এবং পিঁপড়াদের সঙ্গে থাকতে হবে, পিঁপড়াদের খাবার খেতে হবে। ওদের ভালো মতো জানতে হলে তাই করতে হবে, কিন্তু সে উপায় নেই। ভিক্ষুকদের ব্যাপারে উপায় আছে। তাছাড়া পিঁপড়া মানুষ না, ভিক্ষুকরা মানুষ। আমি যে আপনাকে কী পরিমাণ অপছন্দ করি তা কি আপনি জানেন? না, জানি না। মাকড়সা আমি যতটা অপছন্দ করি আপনাকে তার চেয়ে বেশি অপছন্দ করি। আজ আমি এই বারান্দায় বসেছিলাম, আপনি যখন আসছিলেন তখন ইচ্ছে করছিল টুটিফুটিকে বলি, ধর ওই লোকটাকে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। বলেই ফেলতাম, নিজেকে সামলেছি। আমি আরেক কাপ চা নিলাম। নিতু বলল, আপনার সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে। আপনি নাকি মহাপুরুষ জাতীয় মানুষ, মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। আমি তার এক বিন্দুও বিশ্বাস করি না, কিন্তু কেউ কেউ করে। আপনার অদ্ভুত জীবনযাপন প্রণালীর জন্যই করে। নোংরা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেই মানুষ মহাপুরুষ হয় না। যদি হতো তাহলে ঢাকা শহরে 3 লক্ষ মহাপুরুষ থাকত। আপনার কোনো ক্ষমতা নেই তা বলছি না, একটা ক্ষমতা আছে, ভালোই আছে। সেটা হলো সুন্দর করে কথা বলা। আপনি যা বলেন তাই সত্যি বলে মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছা করে। এই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা। নিতুর সঙ্গে অন্যদের এক জায়গায় বেশ ভালো মিল আছে। রাগের কথা বলতে বলতে অন্যদের রাগ পড়ে যায়, তার রাগ বাড়তেই থাকে, আস্তে আস্তে মুখ লাল হয়ে যেতে থাকে। নিতু বলল, আমি অনেক কথা বললাম, আপনি তার উত্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আপনি কি স্বীকার করে নিলেন আমি যা বললাম সবই সত্যি? হ্যাঁ।
ইন দ্যাট কেস আপনি কি আমার পরামর্শ শুনবেন? হ্যাঁ, শুনব। আপনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলুন। আপনার মধ্যে যেসব অস্বাভাবিকতা আছে একজন ভালো সাইকিয়াট্রিস্ট তা দূর করতে পারবে। আপনি অনেক দিন ধরে মহাপুরুষ ভূমিকায় অভিনয় করছেন। অভিনয় করতে করতে আপনার ধারণা হয়েছে আপনি একজন মহাপুরুষ। এরকম কোনো ধারণা আমার হয়নি। হয়েছে। ইয়াদের কাছে শুনেছি আপনি মজনু মিয়ার মাছ ভাতের হোটেল নামে একটা হোটেলে ভাত খান। সেখানে এক রাতে বললেন হোটেলের মালিক দুদিন আসবে না, এবং এই বলে কর্মচারীদের পরিচিত করলেন রোস্ট পোলাও টোলাও রাঁধার জন্য। করেননি? হ্যাঁ, করেছি। এগুলো হচ্ছে মহাপুরুষ সিনড্রোম। নিজেকে আপনি অলৌকিক ক্ষমতাসম্পন্ন ভাবতে শুরু করেছেন। মজনু মিয়া কিন্তু দুদিন ঠিকই হোটেলে আসেনি। তা আসেনি, কাকতালীয় ব্যাপার। মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে। কেউ কেউ সেসব ব্যাপার কাজে লাগাতে চেষ্টা করে, যেমন আপনি করছেন। আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসা হওয়া দরকার। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি চিকিৎসা করাবো, আপনি সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিন। সত্যি করাবেন? হ্যাঁ, সত্যি। আমার কাছে কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি। আমি টেলিফোনে ওনার সঙ্গে কথা বলে রাখব। আচ্ছা, আজ তাহলে উঠি। আপনার বন্ধুর জন্য অপেক্ষা করবেন না? আমি হাই তুলতে তুলতে বললাম, ও আজ রাতে বাসায় ফিরবে না। নিতু তীক্ষ্ণ গলায় বলল, তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আপনার তথাকথিত অলৌকিক ক্ষমতার নমুনা আমাকে দেখাতে চাচ্ছেন? আমাকে ভরকে দিতে চাচ্ছেন? তা না, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার মনে হয় ইয়াদ আজ রাতে বাসায় ফিরবে না। বললাম, শুনুন হিমু সাহেব, আমার সঙ্গে চালাকি করতে যাবেন না। আমি চালাকি পছন্দ করি না। নিতু বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে এলো। টিটিফুটি বারান্দায় বসেছিল, নিতুকে দেখে উঠে দাঁড়ালো, লেজ নাড়তে লাগলো। আমি মেসে ফিরলাম না। এত সকাল সকাল ফেরা ঠিক হবে না। ইয়াদ হয়তো বসে আছে। রাস্তায় হাঁটতেও ইচ্ছা করছে না, ক্লান্তি লাগছে। কেন জানি মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে। মেসে ফিরে যাওয়াই ভালো। রূপার চিঠি এখনও পড়া হয়নি। বিছানায় শুয়ে শুয়ে চিঠিটা পড়া যায়। আমি একটা রিকশা নিয়ে বললাম, ইয়াদ আমার জন্য মেসে বসে নেই। এটা একটা সুসংবাদ। আগের মতো টাইপ করা ইংরেজি নোট রেখে গেছে। খুঁজে পাচ্ছি না, জরুরি প্রয়োজন। দয়া করে যোগাযোগ কর। ভিডিও ক্যামেরা কিনেছি। ইয়াদ। দরজা বন্ধ করে শুয়ে পড়ার সময় মনে হলো রূপার চিঠি আমার সঙ্গে নেই। নিতুদের বাসায় পুরনো কাপড়ের সঙ্গে ফেলে এসেছি। কাপড়গুলো ইতিমধ্যে নিশ্চয়ই ধোপার বাড়িতে চলে গেছে। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।